নমস্কার বন্ধুরা, শিটং দার্জিলিং ধোত্রে ব্লগের শেষ পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগে থাকছে ধোত্রে থেকে আমাদের এনজিপি পর্যন্ত যাওয়ার যে জার্নি সেটা। কারণ তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো আজকে বাড়ি ফেরার পথে সেগুলো চোখের সামনে দেখলাম, সেগুলোই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন আছি ধোত্রেতে পদ্মা হোমস্টেতে। আজকেই আমাদের এখানে শেষ দিন। এখান থেকে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। আমাদের আজকে ট্রেন হচ্ছে বিকেলবেলা 3:30 নাগাদ, আর এখন ঘড়িতে বাজছে মোটামুটি 8টা। আমরা আগের দিন থেকেই শুনছিলাম যে হয়তো আজকে আমরা যেতে পারবো না, কারণ দুদিন আগে খুব ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। স্থানীয় লোকেরা রাস্তাঘাট পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত রাস্তাঘাট সারাতে লোকজন আসেনি। তো সেই জন্য আমরা ভাবছিলাম হয়তো আমরা যেতে পারবো না। কিন্তু তারপর সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়ে বাইরে লোকজনের মুখে শুনতে পারলাম যে আজকে এনজিপি যাওয়া যাচ্ছে, নিচে নামা যাচ্ছে নিচের দিকে। গতকাল অবধি এনজিপি যাওয়া যাচ্ছিল না, কিন্তু আজকে সকাল থেকে অনেক গাড়ি মোটামুটি এনজিপির দিকে গেছে। তবে পুরোপুরি ডাইরেক্ট এনজিপি যায়নি, রাস্তায় অনেকবার গাড়ি চেঞ্জ করে করে যেতে হয়েছে, কারণ এক একটা জায়গায় এমন অবস্থা যে সেখানে গাড়ি যাচ্ছিলই না। তবু আমরা এনজিপি যেতে পারবো সেটা শুনেই আনন্দে সবাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম। আর যদি সব কিছু ঠিকঠাক থাকতো আমরা হয়তো আরও আগে বেরিয়ে পড়তে পারতাম পদ্মা হোমস্টে থেকে, কিন্তু আমরা কনফিউজ ছিলাম বলেই বেরোতে মোটামুটি 8:30 মতো বেজে গিয়েছিল। যাই হোক, পদ্মা দিয়ে আমাদের সকালবেলায় রুটি তরকারি করে ব্রেকফাস্ট করিয়েই তারপরেই ছেড়েছে। যেই গাড়িটা আমাদের এনজিপি নিয়ে যাবে বলেছিল সেই গাড়িটা ওদিকে আটকে গেছে, মানে যেদিন ঝড় বৃষ্টি হয়েছিল তার আগে সেই গাড়িটা ওদিকে ছিল এনজিপির দিকে, ওই জন্য ওদিকেই গাড়িটা আটকে গেছে, এদিকে আর আসতে পারেনি। ওই জন্য এখান থেকেই পদ্মা দিয়ে আমাদের জন্য একটা গাড়ি বুক করে দিয়েছিল। সেই গাড়ি করেই আমরা যেখানে ধসটা নেমেছে তার আগে অবধি যাব। তারপর সেই জায়গাটা আমাদের হেঁটে যেতে হবে, হেঁটে 3 কিলোমিটার মতো যেতে হবে। তারপর আবার আমরা মানেভঞ্জন থেকে গাড়ি পাবো। তো সেই ভেবেই হাঁটতে হবে, সেরকম ভেবেই আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই বেরিয়েছিলাম। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে ধস নেমেছিল। আর এখানে দেখো এনারা কিন্তু স্থানীয় লোকজনই, এনারাই কিন্তু রাস্তাঘাট মেরামতি করছেন। এই যে মাটি সরিয়ে সরিয়ে রাস্তা বার করছেন যাতে গাড়ি যেতে পারে। মাঝখানে একটা গোটা দিন চলে গেছে, ওনারা কিন্তু আগের দিন থেকেই কাজ করে করে অনেকটাই রাস্তা ঠিক করে নিয়েছেন। অনেক জায়গায় তো গাছ ভেঙেও পড়ে গেছে, সেই সব গাছপালাও ওনারা সরিয়েছেন। আর এখানেও মাটি সরিয়ে সরিয়ে রাস্তা বার করার চেষ্টা করছেন। আর সরকারিভাবে সাহায্য আসবে, বেলার দিক হবে ওনারা বলছিলেন। তো তার আগে ওনারাই যতটা পারছেন করে নিচ্ছেন। আর এই যে এখানেই আমাদের গাড়িটা থেমে গেল, এইখানটা আর গাড়িটা যাবে না যেহেতু ধস নেমে গেছে। তোমাদেরকে ভালোভাবে দেখাবো সামনে থেকে কি অবস্থা হয়ে আছে। তো এখান থেকে আমাদের নাকি 3 কিলোমিটার হেঁটে মানেভঞ্জন অবধি যেতে হবে, আবার ওখান থেকে আমরা গাড়ি পাবো। তো এই যে এটা হচ্ছে সেই ধসের জায়গাটা, ওই দিকটায় আমরা গাড়িতে দাঁড়িয়েছিলাম। ওই দিক থেকে আমরা এদিকে হেঁটে হেঁটে এরকমভাবে ওনাদের সাহায্যে ওনারা আমাদের হাত ধরে ধরে তুলে দিচ্ছে। ওই পারে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছে, আর এইখানটা আমরা পুরো হেঁটে এলাম। অবস্থাটা দেখো কি অবস্থা দেখো। তবু ওনারা অনেকটা হেল্প করে আমাদেরকে তুলে দিলেন ওপরে। এই যে এখন এই দিকটা পুরো খাদা, রাই সেখানে দাঁড়িয়ে আছে। দেখলে তো অবস্থাটা কীরকম হয়েছে। এতবার পাহাড়ে বেড়াতে এসেছি, এইরকম অবস্থার সম্মুখীন কখনোই হয়নি, এই প্রথমবার হলাম। আর সত্যি সেই ঝড় বৃষ্টিতে উত্তরবঙ্গের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এইখানে একটা রাস্তা দেখালাম, আমরা তো এখনও এনজিপি অবধি যাবো, দেখবে রাস্তাঘাটে কত রকমের সমস্যা হয়েছে। যারা পাহাড়ে থাকেন তাদের যে কী অবস্থা সেটা নিজেদের চোখে না দেখে আসলে এই সময় মানে বিশ্বাসই করতে পারতাম না। আমরা তবু এইরকম পরিস্থিতিতে ভালো জায়গাতেই ছিলাম ধোত্রেতে। আর ওখানে ঝড় বৃষ্টি হচ্ছিল বুঝতে পারছিলাম, কিন্তু এত কিছু যে ঘটে গেছে সেটা বুঝতে পারিনি। শুধু ফোনে নেটওয়ার্ক ছিল না, আর কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, এটুকুই যা সমস্যা হয়েছে, না হলে সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। আর সেই সময় নর্থ বেঙ্গলের অবস্থা টিভিতে দেখে তো বাড়ির সবাই ফোন করছে বারবার, কিন্তু আমাদের ফোনে পাচ্ছে না, সেই জন্য ওনারা একটা টেনশন করছিলেন। কিন্তু তবু আমরা ভালো পজিশানে ছিলাম বলে সেরকম খুব একটা অসুবিধা হয়নি। পরে এসে তো জানতে পারছি এই দুর্ঘটনায় কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষের ঘরবাড়ি ভেসে গেছে। তো সেসব শুনে ভীষণই খারাপ লাগছিল। আর আমরা তো চোখের সামনে সেই ঝড় বৃষ্টি দেখে এলাম।
তারপর যাই হোক আমাদেরকে আর এইদিকে 3 কিলোমিটার মতো হেঁটে যেতে হয়নি, কারণ ধসের জায়গাটা পেরিয়ে আসার পরেই আমরা একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম। সেই গাড়িটাই আমাদেরকে মানেভঞ্জন অবধি পৌঁছে দেবে। তবে একটাই বড় গাড়ি পেয়েছিলাম, আমরা যেহেতু 11 জন লোক ছিলাম আমরা সবাই সেই গাড়িটাই ধরিনি, 8 জন মতো আমরা সেই গাড়িটায় উঠে পড়েছিলাম। আর বাকি 3 জন ছেলে ওরা আমাদের পিছন পিছন হেঁটে হেঁটেই আসছিল। একটা গাড়ি পাওয়া গেছে, সেই জন্য কি আর করা যাবে, ওরা 3 জনে হেঁটে হেঁটে আসছিল। বলেছিল পরে আবার কোনো গাড়ি পেলে গাড়িতে উঠে পড়বে, কিন্তু ওরা আর কোনো গাড়ি পায়নি। আমরা গাড়ি থেকে নেমে ওদের জন্যই অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপর ওরা হেঁটে হেঁটেই চলে এসেছিলো। আর যেই গাড়িটা আমাদের মানেভঞ্জন থেকে নিয়ে যাবে বলেছিল সেই গাড়িটাও চলে এসেছিলো 3 কিলোমিটার যাওয়ার আগেই। তো সেই জন্য এই গাড়িতে 2 কিলোমিটার মতো যাওয়ার পরেই আমরা আমাদের যেই গাড়িটা করে আমরা এনজিপি যাবো সেই গাড়িটা পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি চারপাশের কি অবস্থা। দেখো এখানে গাছ পড়ে রাস্তা পুরো জ্যাম হয়ে গিয়েছিল, তারপর এক এক জায়গায় তো এখনও গাছ কাটার প্রসেসিং চলছে। তো এইসব দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম আর নিজেদের মধ্যে আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে কি হয়েছে চারপাশে, আমরা কিছু বুঝতেই পারিনি। আর এই সবে চক্করে আমাদের ওদিকে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য তো আমরা ভীষণ টেনশানে আছি যে যদি একবার ট্রেন মিস হয়ে যায় আমাদের তো খুব মুশকিলে পড়তে হবে বাচ্চা বয়স্ক মানুষদের সাথে নিয়ে। আর এই যে আজকে আমরা এনজিপি যাচ্ছি, আজকের দিনটাতেও নাকি বৃষ্টি হবে সম্ভাবনা আছে। পদ্মা হোটেলে যখন ছিলাম সকালবেলা তখন ওখানেই অনেকে আলোচনা করছিলেন, তো ওই জন্য ওনারা আমাদের বারবারই বলছিলেন যে আপনারা এখান থেকে বেরিয়ে যান, যদি আবার বৃষ্টি হয় আপনারা এখান থেকে বেরোতেই পারবেন না। তো সেইটাও একটা ভয় ছিল যে যতই বেড়াতে যাই না কেন ঠিক টাইমে না বাড়ি পৌঁছাতে পারলে তখন আবার একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে। তো যাই হোক, আমরা মোটামুটি মানেভঞ্জন পর্যন্ত পৌঁছে গেছি। এবার যদি ঝড় বৃষ্টি হয়ও আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো, কারণ একটা অভির জায়গা থেকে আমরা মোটামুটি একটা শহর অঞ্চলে চলে এসেছি। তো এখান থেকে গাড়িও পেয়ে যাব আর এনজিপি যেতেও অসুবিধা হবে না। এই যে আমাদের একটা গাড়ি থেকে মাল আনপ্যাক হলো, আবার একটা গাড়িতে মাল তোলা হবে, এই করে করে আমাদের আজকে 3টে গাড়ি পাল্টাতে হয়েছে। আর আজকে আমাদের কিন্তু অনেকগুলো সাইট সিন করার ছিল, মানে গোপালধারা টি স্টেট, তারপর সীমানা ভিউ পয়েন্ট, তারপর মিরিক লেক, মিরিকের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। তো আমাদের আজকে তো আর কিছুই হবে না, কারণ আমাদের 3:30টার সময় ট্রেন। আর যদিও বা একটু ভোর ভোর বেরোতাম, যদিও বা কিছু ঘোরা যেত, এখন তো আর সেসব ভাবনা চিন্তাও করছি না। সামান্য মানে সকালবেলা সেই যে ব্রেকফাস্ট করে বেরিয়েছি সেটা আমরা আর কোথাও দাঁড়িয়ে খাবো কিনা সেটাও ভাবতে পারছিলাম না, কারণ আমরা ড্রাইভার দাদাকে বারবারই বলছিলাম যে একটু তাড়াতাড়ি চলুন, কোথাও দাঁড়ানোর দরকার নেই, শুধু রাস্তাঘাটে জ্যাম না হলেই হলো, আমাদের 3:30টার মধ্যে ট্রেনটা ধরতেই হবে, না হলে খুব বিপদে পড়ে যাব। ধোত্রে থেকে এনজিপি যেতে মোটামুটি 4-5 ঘন্টা মতো টাইম লাগে। তো 8:30টায় বেরোলেও মোটামুটি 12:30-1টার মধ্যে তো আমরা এনজিপি অনায়াসেই পৌঁছে যেতাম। শুধু রাস্তাঘাটে একবার এই গাড়ি একবার ওই গাড়ি পাল্টে পাল্টে আমাদের টাইমটা অনেকটাই মানে কমে গেছে। আর এই যে এখানে এই যে ভিড় জায়গাটা দেখছো, এটা হচ্ছে কিন্তু সীমানা ভিউ পয়েন্ট, মানে নেপাল বর্ডার। তো আমাদের এখানে নামার কথা ছিল, নেমে ওদিকটা যাওয়ারও কথা ছিল, মানে পশুপতি মার্কেট ওইগুলো, কিন্তু বললামই সময় নেই, ওই জন্য গাড়ি থেকে দেখতে দেখতেই যাচ্ছি। আর আজকের ওয়েদারটা ভালোও ছিল, যদি এইরকম ট্রেনের তাড়া না থাকতো আমরা ভালোভাবেই অনায়াসে ঘুরতে পারতাম। আর তারপর আবার ট্রেনের দিকেও একটা ঝামেলা, সেটা হচ্ছে আমরা কিন্তু ডাইরেক্ট এনজিপি থেকে শিয়ালদা বা হাওড়া ট্রেন পাইনি, আমাদেরকে এনজিপি থেকে এখন যেতে হবে বারসই, মানে বিহার। তারপর আবার বিহার থেকে রাত 10টায় ট্রেন আছে কলকাতা স্টেশন অবধি, মানে আমাদের 3:30 ট্রেনটা 6:30 7টা নাগাদ বারসইয়ে পৌঁছে দেবে। তারপর আবার 7টা থেকে 10টা অবধি আমাদের সেখানে স্টেশনে অপেক্ষা করে আবার 10টার সময় ট্রেন ধরে যেতে হবে কলকাতা স্টেশন। মানে বুঝতেই পারছো প্রচুর জার্নি হবে। এটা ছাড়াও আমাদের কিন্তু পদাতিক এক্সপ্রেসেও টিকিট কাটা হয়েছিল, তবে 11 জনের মধ্যে 6 জনের টিকিট আরএসি হয়ে গিয়েছিল, আর বাকি 5 জনের টিকিট কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্ট দেখাচ্ছিল। আসবার সময় যেই প্রবলেমটা হয়েছিল যে টিকিট কনফার্ম হয়নি, পুরোপুরি ক্যান্সেল হয়ে গিয়েছিল, এখনও যদি সেটাই হয় সেই ভেবে আমরা পদাতিকের সমস্ত টিকিট ক্যান্সেল করে এই টিকিটটাই কনফার্ম করেছিলাম। আমরা মানে একসাথেই দু জায়গারই টিকিট কেটেছিলাম, পদাতিকেরও কেটেছিলাম আবার এদিকে ব্রেক জার্নিরও টিকিট কেটেছিলাম, যে যেটা হবে সেটাতেই যাব। তবে আমাদের পদাতিকটাতেই যাওয়ার ইচ্ছা ছিল, তবে আমরা সাইট সিনগুলো করতে পারতাম, কিন্তু পদাতিকে তো কনফার্ম হলোই না, শেষকালে আমাদের এইরকমভাবেই যেতে হবে। তো সেই জন্য এখন আর কোনো কিছুই মাথায় রাখছি না, শুধুমাত্র ওই ট্রেনটা যাতে ধরতে পারি সেটাই মাথায় ছিল। আর পদাতিকের টিকিট কনফার্ম থাকলে আমাদের এত তাড়াহুড়ো করে যেতেও হতো না, সেই রাত 8টায় ট্রেন, আমরা আরামসেই সাইট সিন করতে করতে যেতে পারতাম, কিন্তু সেটার কপালে নেই, কি আর করা যাবে। আর এই যে এখন আমরা পেরোচ্ছি গোপালধারা টি স্টেট।
এটা কিন্তু অনেক বড় টি গার্ডেন, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা তো অনেক দূর থেকেই এই চা বাগানটার সাথে সাথে যাচ্ছি। এখানে যদি একটু নামতে পারতাম ভালোই হতো। আমরা সেটাই আলোচনা করছিলাম যে এখানগুলো আমরা যেতেই পারলাম না। কোথাও দূরে বেড়াতে গিয়ে সাইট সিন মিস হয়ে গেলে কিন্তু খুব আফসোস হয়, কারণ এই জায়গাগুলো তো আমরা সবসময় যেতে পারবো না, আবার কবে যাবো তার কোনো ঠিক নেই। কিন্তু এই যে এত কাজ দিয়ে যাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছি না, সেই জন্যই খুব খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে। আর এই যে এদিকে দেখো একটা গাছ পড়ে তো একটা বাড়ি পুরো ভেঙে গেছে, সেই গাছটাকেই এখন সরানোর চেষ্টা হচ্ছে, ওই জন্য সামনে বিশাল জ্যাম। এইরকম জ্যামও আমরা প্রচুর পেয়েছি রাস্তায়। আর যত বেলা বাড়ছিল তত আমাদের টেনশনও বাড়ছিল যে আমরা ঠিকঠাক টাইমে ট্রেনটা ধরতে পারবো কি না। আমাদের ড্রাইভার দাদা তো আবার বাইরে বেরিয়ে সামনের দিকে দেখতে গিয়েছিল যে কি হচ্ছে। আর সামনের গাড়িটাও আমাদেরই গাড়ি, মানে ওখানে কয়েকজন আর এখানে কয়েকজন, এরকমভাবে আমরা ছড়িয়ে বসেছিলাম। তবে এখানে পাহাড়ে একটা জিনিস ভালো দেখলাম যে মানে যেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই দিন ওই ঝড় বৃষ্টির মধ্যেও কয়েকজন পুলিশ, মানে যারা এই সমস্ত দিকগুলো দেখেন, ওনারা কিন্তু সেই ঝড় বৃষ্টির মধ্যেও গাড়ি করে চারিদিকটা দেখতে এসেছেন যে কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা বা কোথাও কিছু হয়েছে কিনা। এটা কিন্তু খুব ভালো লাগলো। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকেই মানে কিছু না কিছু হয়েইছে, সেটা দেখতেই পাচ্ছি। মানে এই যে এখানেও ধস নেমেছে, পাহাড় থেকে একটুখানি ধস নেমে গেছে, মানে চারিদিকে এইরকম অবস্থা। কী যে অবস্থা, মানে সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর আজকে আমাদের ধোত্রে থেকে এনজিপি যাওয়ার পথে কিন্তু বিজন ব্রিজ বা বিজনবাড়ি সেতু যেটা আছে, তার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা তো জানোই এই উত্তরবঙ্গের এই ঝড় বৃষ্টিতে বিজন ব্রিজটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। তো সেই জন্য একটাই রাস্তা ছিল, সেটা গ্রামের মধ্যে মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। তো সেই শুধু একটা রাস্তা থাকার জন্য সেই রাস্তাটায় ভীষণ জ্যাম হয়েছিল, আর সেই রাস্তা দিয়েই আমরাও এলাম। মানে অনেকটাই ঘুর পথে আসতে হয়েছে। এই যে এটাই সেই রাস্তাটা, এইটা গ্রামের মধ্যে দিয়ে এইভাবে যেতে হয়েছে, নাহলে এই রাস্তাটা অতটা ব্যবহার করা হয় না, ওই বিজন ব্রিজটাই ব্যবহার করা হয়। কিন্তু ওই যে ঝড় বৃষ্টিতে বিজন ব্রিজটা পুরো ভেঙে গেছে। আর এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে পাহাড়ি রাস্তা যেরকম হয় ওপর থেকে নিচে এই যে নামছি, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিলো, এই পাহাড়ের প্রত্যেকটা বাঁক। আর দূরে দেখো একটা নদী দেখা যাচ্ছে, কি নদী আমি ঠিক নামটা জানি না, কিন্তু ওই নদীটাকেও দেখতে বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, এইসব দেখতে দেখতেই আমরা প্রায় সমতলের কাছে চলে এলাম। আর যত নিচের দিকে নামছিলাম তত গরম লাগছিল, ওই জন্য গায়ে যে সোয়েটার টুপি সব পরেছিলাম সেগুলো সব আস্তে আস্তে খুলে ফেললাম। আর ট্রেনটাকেও এবার আমাদের টাইম মতো পেতে হবে, সেই একটা টেনশনও খুব কাজ করছিল মনের মধ্যে। ওই জন্য খাওয়া ঘুম সব কিছুই তো প্রায় ভুলে গেছি। এতক্ষণ টাইম আমরা নিজেদের মধ্যে কথা বলেই আসছিলাম যে কি হবে, কি করব যদি না ট্রেন পাই, নানান রকম অপশানও ভাবছিলাম। তো যাই হোক, এইসব ভাবতেই আমরা এই যে এনজিপি স্টেশনে চলে এসেছি। তখন ঘড়িতে বাজছে 3:10 মতো, আর আমাদের ট্রেন পুরো পাক্কা 3:30 সময়। তো এনজিপি স্টেশনটাও এখন কীরকম করে দিয়েছে, এর আগের বার যখন গিয়েছিলাম তখন এরকম ছিল না। এখন মানে গাড়ি থেকে নামছি এক জায়গায়, আর ট্রেন ধরতে যেতে হচ্ছে আরও দূরে, মানে অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। তো বাচ্চা কাচ্চা কোলে নিয়ে আমরা যখন তাড়াহুড়ো করে ট্রেনে উঠলাম, তখন দেখছি ঘড়িতে বাজছে 3:25 মতো, মানে 15 মিনিটের মধ্যেই আমরা ছোটাছুটি করে ট্রেনটাকে ধরেছি। তারপর ট্রেনটায় উঠে আমরা নিশ্চিন্ত হলাম যে না, এবার আমরা নিশ্চিন্তে বাড়িটা যেতে পারবো। আর 5 মিনিট লেট হলেই আমরা ট্রেনটা পেতাম না, কারণ বাচ্চা কাচ্চা লাগে সব কিছু নিয়ে ওরকমভাবে তো ট্রেনে ওঠা যায় না। তো যাই হোক, সন্ধ্যে 6টা অবধি তো আমরা ওই নিউ ক্যাপিটাল এক্সপ্রেসে ছিলাম, যেটা বিহার অবধি এলো। তারপর সন্ধ্যেবেলা ওই 6:30 নাগাদ আমরা বিহার স্টেশনে নেমে ওখানেই কাছাকাছি একটা হোটেলে ছিলাম। মানে আমাদের সাথেই যারা গিয়েছিল তাদেরই একজনের চেনা জানা হোটেল ছিল। তো সেখানে 3 ঘন্টা মতো ছিলাম, সেখানেই সময় কাটিয়ে আবার আমরা পরের ট্রেনটা ধরলাম, যেটা ছিল রাধিকাপুর এক্সপ্রেস। বারসই থেকে কলকাতা অবধি এলো, কলকাতায় আমাদের পৌঁছে দিল। কিন্তু কলকাতায় যাওয়ার আগেই ওটার আরও একটা স্টপেজ ছিল ব্যান্ডেল, আমরা সেই ব্যান্ডেল স্টপেজেই নেমে গিয়েছিলাম। ওখান থেকে হাওড়া অবধি আমরা লোকাল ট্রেনে চলে এসেছিলাম, আবার হাওড়া থেকে লোকাল ট্রেন করে এদিকে আমাদের রামরাজাতলা স্টেশনে নেমে পড়েছি। এবার এখান থেকে আমরা বাড়ি চলে যাব। আমরা আর কলকাতা স্টেশন অবধি যাইনি, তবে আমাদের গ্রুপে আরও অনেকজন যারা ছিল তারা অনেকেই কলকাতা অবধি চলে গিয়েছিল, আর আমরা দুটো ফ্যামিলি এই ব্যান্ডেলে নেমে পড়েছিলাম। সেখান থেকেই আমরা এরকমভাবে এদিকে চলে এসেছি, আমরা আর কলকাতা অবধি যাইনি। তবে ট্রেনগুলো একদম টাইম মতোই পৌঁছে গেছে, কোথাও কোনো লেট করেনি, এটাই যা ভালো। তো এই হচ্ছে আমাদের ধোত্রে থেকে বাড়ি ফেরার জার্নি, মানে ভালো খারাপ সমস্ত রকম অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরলাম। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
আর আমার শিটং দার্জিলিং ধোত্রে যাওয়ার ব্লগও এখানেই শেষ হলো। আশা করব তোমাদের এই বেড়াতে যাওয়ার ব্লগগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ফিরবো আবার নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।